আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক সংকট নিরসনে চমক দেখাতে যাচ্ছেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের ষড়যন্ত্র ফাঁস, 1 লাখ গ্যাস বেলুন দিয়ে যা করতে চায়। শেখ হাসিনা ভারতে পালিয়েছে, তারেক রহমান কোথায় পালাবে বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে চলছে ভোট। এবার বিস্তারিত। রাজনৈতিক মতভেদ উদ্বেগ প্রকাশ করে গত 3 নভেম্বর সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ঐক্যমত্যে পৌঁছাতে আর কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে না। এখন রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহের মধ্যে নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে, না হলে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সিদ্ধান্ত দেবে অন্তর্বর্তী সরকার। যদিও এ নিয়ে সপ্তাহ জুড়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে বিচ্ছিন্ন উদ্যোগ থাকলেও কোনো সুরাহা আসেনি। জুলাই সনদে সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়নে সরকারকে 2টি বিকল্প প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেছেন, এর মধ্যে থেকেই সংকট উত্তরণের রূপরেখা খুঁজে বের করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই অধ্যাপকের ভাষ্য, এখন সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে সরকার যদি এই 2 বিকল্প বাদ দিয়ে নতুন কোনো কিছু উপস্থাপন করে যে নোট অব ডিসেন্ট সহ গণভোট হবে, আমার ধারণা সেটি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পুরো প্রক্রিয়ার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। তার মতে বিদ্যমান সংবিধান আর জুলাই সনদের মারপ্যাচ জটিলতা বাড়াচ্ছে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, যদি গণভোট নির্বাচনের আগে না হয় তাহলে কিন্তু 1972 সালের সংবিধানের আওতায় আসন্ন নির্বাচন হবে, যেখানে গণভোট নেই। তখন বিএনপি কিন্তু বলতে পারে যে গণভোট হয়েছে, সেটি আমরা মানি না, কারণ গণভোট সংবিধানে নেই। এই জায়গায় একটি বড় শুভঙ্করের ফাঁকি আছে। এই 2 বিশ্লেষকের মতে সংকট সমাধানে দলগুলোর দায়িত্বশীল আচরণ এখন সবচেয়ে জরুরি। তা না হলে সংঘাতের আশঙ্কার পাশাপাশি অনিশ্চিত হতে পারে নির্বাচনও। অধ্যাপক আসিফ শাহান বলেন, সুরাহা না হলে অনেকগুলো রাজনৈতিক দল হয় নির্বাচন পেছানোর কথা বলবে, যেটি খুব একটা গ্রহণযোগ্য হবে না, আর না হয় তারা বলবে তারা নির্বাচনে অংশ নেবে না। এতে আরও সংঘাতের আশঙ্কা বেড়ে যাবে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ খুব জরুরি। অন্যদিকে অধ্যাপক দিলারা চৌধুরীর ভাষ্য, বাংলাদেশ জামাত ইসলামী যে ঢাকা চলো কর্মসূচি দিয়েছে, এই অবস্থায় বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে তো সংঘাতের আশঙ্কা তৈরি হবে, আর সংঘাত হলে নির্বাচনও ঝুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সংকট সমাধানে দলগুলোর দায়িত্বশীল আচরণ এখন সবচেয়ে জরুরি। তবে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নেবে সেটি সব পক্ষকে সন্তুষ্ট করতে পারবে নাকি নতুন কোনো অনিশ্চয়তা তৈরি করবে, এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মধ্যকার বোঝাপড়া আর ছাড় দেওয়ার মানসিকতার উপর। শেখ হাসিনার পতনের পর থেকেই দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিকতায় দলটির সম্প্রতি লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়ে নতুনভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় নেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ফাঁস হয়ে যায় তাদের সেই পরিকল্পনা। রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 25 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক অভিনব পরিকল্পনার তথ্য। সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানী জুড়ে 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক প্রতিরোধ ও প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিয়েছিলেন। এসব বেলুনে দলীয় রং ও স্লোগান ব্যবহার করার পরিকল্পনাও ছিল তাদের। 9 নভেম্বর দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন বিভাগের সমন্বিত অভিযানে মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানায়, মিরপুর বিভাগ থেকে 3 জন, রমনা থেকে 3 জন, সাইবার বিভাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 4 জন, ওয়ারি থেকে 5 জন, উত্তরা থেকে 2 জন, তেজগাঁও থেকে 2 জন, লালবাগ থেকে 3 জন এবং গুলশান বিভাগ থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি তালিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন ঢাকায় আকস্মিক ঝটিকা মিছিল আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল তাদের। পাশাপাশি রাষ্ট্রীয় অতিথিশালা ও যমুনা এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে দলীয় রঙে বেলুন উড়িয়ে প্রতিবাদ করার প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই পরিকল্পনার পেছনে ছিল সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের একটি বড়সড় প্রচেষ্টা। তবে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা দাবি করেছেন তারা নিরপরাধ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার তদন্ত চলছে। এখন দেখার বিষয় রাজধানীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান কতটা প্রভাব ফেলতে পারে।
সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিহ্নের পথে হাঁটবে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই। সোমবার 10 নভেম্বর জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে রাজধানীর বাংলা মোটরে অনুষ্ঠিত জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দেশ রিফর্ম ও জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় ও নির্বাচন পিছিয়ে যায়, সেক্ষেত্রে দুটি দল দায়ী থাকবে। এ অবস্থায় সরকার যদি কোনো বিশেষ দলের পক্ষ নেয়, তাহলে এনসিপি শহীদ পরিবারদের নিয়ে রাজপথে নামবে। এ সময় সংস্কারের পথে হাঁটার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্ব দেখতে চায় না এনসিপি। এক ফ্যাসিস্ট বাদ দিয়ে আরেক ফ্যাসিস্ট আনার কোনো মানে নেই। সংস্কারের পথে না হাঁটলে নিশ্চিহ্নের পথে হাঁটবে বিএনপি। আর শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই। তিনি হুঁশিয়ার করে বলেন, ৭১-এর কার্ড, শহীদ পরিবারের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে মেনে নেওয়া হবে না। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, মুজিবের আশপাশে থাকা কম্বল চোরেরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গিয়েছিল, ঠিক তেমনি তারেক ভাই করে কিছু মানুষ তাদের ফ্যাসিস্ট করে তুলছে। কিন্তু জেনজি জেনারেশন যেমন আপনাদের সোহাগ করতে জানে, তেমনি আপনাদের শোধরাতেও জানে। জনগণের কাছে এনসিপি দায়বদ্ধ জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপি একসময় প্রার্থী খুঁজে পেত না। আগে সাকিব আল হাসানরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল নৌকার, এখন কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেরিয়েছে ধানের শীষের। কিন্তু আমাদের কাছে ভোটের চেয়ে জনগণ বড়। জনগণের জয় হয় ব্যালট রেভলিউশনে, নয়তো বুলেট রেভলিউশন হবে। বাম দলগুলো শ্রমিকদের অধিকার আদায়ের কথা ভুলে গেছে উল্লেখ করে তিনি বলেন, শ্রম কমিশনের একটি রিপোর্টও বাস্তবায়নের পথে হাঁটেনি সরকার। আর যে দলগুলো শ্রমিক শ্রেণীর মুক্তির কথা বলে এসেছে এতদিন, তারা ঐক্যমত্য কমিশনে গিয়ে ভুলে গেছে সে কথা। লাল পতাকাবাহী দলগুলোকে বলবো, কয়েকটা সিটের জন্য আপনারা নিজেদের এতদিনের অর্জনকে বিক্রি করবেন না। এ সময় শ্রমিকদের সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। ন্যায্যতার পররাষ্ট্রনীতির দাবি জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা কোনো দেশের সেবাদাস, কোনো দেশের বা কোনো দলের সেবাদাস হতে চাই না। আমরা একটা ন্যায্যতার পররাষ্ট্রনীতি চাই। ধর্মীয় বিভেদ তৈরি করে ধর্মীয় মূল্যবোধ নষ্ট করা যাবে না। আন্দোলন সংগ্রামে নারীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মায়েরা ও মেয়েরা গণঅভ্যুত্থানে ভূমিকা রাখলেও সংস্কারে তাদের কথা নেই। দলের প্রধান নারী হলেই নারী বান্ধব সমাজ তৈরি হয় না। নিজের প্রয়াত বাবা মির্জা রুহুল আমিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ও মিথ্যাচার করা হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, তার বাবার সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রেজিমে। আর সোমবার 10 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মির্জা ফখরুল আশা করেন, নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ ছেলেমেয়েরা করবে না। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি গত 2 দিন ধরে ঠাকুরগাঁওয়ে আছি। কিছু কথা বলা এখন খুব জরুরি, আমাদের দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের জন্য। জীবনের এই প্রান্তে এসে যখন দেখি সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যাচার চাষ করছে, তখন বলা আরো জরুরি। বিএনপি মহাসচিব বলেন, আমার আব্বা মরহুম মির্জা রুহুল আমিন 1971-এর মার্চের 27 তারিখে আমার নানা বাড়ি যান আমার 2 বোন এবং মাকে নিয়ে। তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে। রিফিউজি ক্যাম্পে ছিলেন যুদ্ধের প্রায় পুরোটা সময়। 3 ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হয়। আমার বাবা ঠাকুরগাঁও ফিরে আসেন তখনই। যখন ফিরে আসেন দেখেন সব লুট হয়ে গেছে। অর্থাভাবে তার মা তার গয়না বিক্রি করে দেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমি যোগ দিই অর্থনীতির শিক্ষকতায়। প্রথমে বেতন তুলে দিয়ে আমার আম্মার হাতে। আল্লাহর রহমতে জীবন চলে যায়। 1971-এর পরে বাংলাদেশের কোটি কোটি মানুষ এভাবেই ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছে জীবন। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, গত 54 বছরে আমার বাবার নামে কোথাও কোনো মামলা হয়নি। ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে। এই জেলার প্রতিটি সৎ মানুষ জানে আমার বাবার কথা। আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার জন্য নিয়ে যে ফাউন্ডেশন হয়, তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ের সব নামকরা রাজনীতিবিদ। 1997 সালে তার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয়। মির্জা ফখরুল বলেন, আমার বাবা সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রেজিমে এবং দুঃখজনকভাবে গত 1 বছর ধরে একটি গোষ্ঠী যারা নিজেদের জুলাই আন্দোলনের অংশীদার মনে করে, তারাও এই মিথ্যাচারের অংশ নিচ্ছেন। মিথ্যা গুজব ও অপবাদ সমাজ ধ্বংস করে। তিনি আরো বলেন, আমি আমার সারা জীবন এদেশ আর জাতির জন্য দিয়েছি। গত বছর জুলাইয়ে আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশকে আশা দেখিয়েছে। আমি আশা করব নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ আমাদের ছেলে মেয়েদের করবে না। এরা সত্যের পথে থাকবে, প্রতিদ্বন্দ্বিতা করবে মেধা, বুদ্ধিমত্তা, সততা আর পলিসি দিয়ে। সততা আর মিথ্যা দিয়ে পপুলিজম কেনা যায়, কিন্তু দেশ গড়া যায় না। আসুন আমরা আমাদের অভিজ্ঞতা, দেশপ্রেম আর নতুন প্রজন্মের সাহস আর দেশপ্রেম দিয়ে তৈরি করি একটি মর্যাদাপূর্ণ সৎ মানবিক বাংলাদেশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি পেয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য এর মধ্যে কিছু মামলা ইতিমধ্যেই আদালতে খারিজ হয়ে গেছে। এর আগে বিবিসির চেয়ারম্যান শমীর শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন সংবাদ মাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষ থেকে মামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহ বলেন, ট্রাম্প একজন মামলা প্রিয় মানুষ, তাই আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস রোববার পদত্যাগ করেছেন। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিবিসি ব্যাপক বিতর্কের মধ্যে আছে, আর এর মধ্যেই তারা দুজন পদত্যাগ করেছেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেওয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে ট্রাম্প মানুষকে ক্যাপিটল হিলে আক্রমণ করতে প্ররোচিত করছেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই তথ্যচিত্র প্রচার করা হয়েছিল। গাজাবাসী যখন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ খোঁজায় ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিতর্কিত বিলে ভোটাভুটি হচ্ছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। এর আগে ৩ নভেম্বর ইসরায়েলি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য একটি বিল উপস্থাপন করে। সংসদের নিরাপত্তা কমিটি কর্তৃক অনুমোদিত বিলটি ১০ নভেম্বর প্রথম পাঠের জন্য নেসেটে আনা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক আইনটির বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানিয়েছে। ইসরায়েলের অতি ডানপন্থী ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের চাপের পর এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তিনি জানিয়েছেন, বিলটি পাশ না হলে তার দল ওট জমা ইয়েহুদিত অন্যান্য সরকারি বিলের জন্য সমর্থন দেওয়া বন্ধ করে দেবে। দলটি নেতানিয়াহুর দুর্বল জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। দলটির সংসদে খুব কম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আইন পাশের ক্ষেত্রে বেন গভিরের সমর্থনের উপর নির্ভর করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শেষের দিকে সরকার গঠনের সময় লিকুদ পার্টি এবং বেন গভিরের ইহুদি গোষ্ঠীর সম্মিলিত জোট থেকে বিলটি এসেছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।